আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। সাইয়েদ আলী হোসেন খামেনি শহীদ। এবার আমেরিকা ও ইসরায়েলের টার্গেটে ছিলেন তিনি। তাকে শহীদ করাই উদ্দেশ্য ছিল। বাট খামেনিকে ছাড়া ইরান এখন কি করবে? শুধু লং ডিস্টেন্স মিসাইল স্ট্রাইক করে ইরানকে পদানত করা রীতিমতো অসম্ভব। দিনের পর দিন এভাবে হিট করতে থাকলে ইরানি পাল্টা হামলায় আমেরিকা, ইসরায়েল ও তাদের অনুগত আরব দেশগুলোর অপূরণীয় ক্ষতি হবে। তাই বাহিনী শুরু থেকেই প্ল্যান করে এমন কিছু করতে হবে যাতে পুরো ইরানি জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়, তারা যেন শোকে ভেঙে পড়েন। খামেনিকে সেজন্যই শহীদ করা হয়, তাকেই টার্গেট করে বাহিনী, এবং আপাতত পশ্চিমা বিশ্ব সফল। কিন্তু এখন প্রশ্ন হলো, সাইয়েদ আলী খামেনির লোকেশন ডিটেলস ফাঁস করেছে কারা? ইরানের জবাবই বা কি হবে? যুদ্ধটা কি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে, নাকি ইরান ভেঙে পড়বে? চলুন সম্ভাব্য উত্তরগুলো দেখাই। কাসেম সুলেইমানিকে শহীদ করার পরই বোঝা গিয়েছিল যে ইরানি ইন্টেলিজেন্সে মোসাদ ও সিআইএ গুপ্তচর রয়েছে। এক দুজন না, বরং কয়েক ডজন, যারা ইরানি ইন্টেল সিস্টেমে অত্যন্ত দক্ষতার সাথে ঘাপটি মেরে আছে। ইরানি আর্ম ফোর্সেসেও অনেক গুপ্তচর আছে, তা স্পষ্ট। এরাই কাসেম সুলেইমানি, ইসমাইল হানিয়া, ইরানি মিলিটারি লিডারশিপ, নিউক্লিয়ার অ্যান্ড মিসাইল প্রোগ্রাম এবং সর্বশেষ আয়াতুল্লাহ খামেনির বিস্তারিত তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছে। তা না হলে কোনোভাবেই এমন টার্গেট করা সম্ভব হতো না। মডার্ন ওয়ারফেয়ারের লোকেশন অ্যান্ড টার্গেট ইনফরমেশন হীরার চেয়েও দামি। অপারেশন ট্রু প্রমিস 1 থেকে শুরু করে আজ পর্যন্ত ইরান বেধড়ক মিসাইল স্ট্রাইক করেছে, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ইসরায়েলি ব্যক্তিকে করতে পারেনি। কেন? কারণ ইসরায়েলি অফিসিয়ালরা কে কখন কোথায় থাকে, কখন মুভ করে, সে সংক্রান্ত কোনো তথ্য ইরানের হাতে ছিল না। ফলে রাইট টাইমে রাইট প্লেসে হামলা করতে পারেনি। তা না হলে এতদিনে ইসরায়েলের লিডারশিপ চেইন ফাঁকা হয়ে যেত। ঠিক এই জায়গাটিতে মোসাদ সফল। তারা ইরানে বিভিন্ন লেভেলে শত শত দালাল তৈরি করেছে, যারা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির কাজ করে। এসব দালালেরা অর্থবিত্ত আর আদর্শিক কারণে ইসলাম ও মুসলিমদের শত্রুর সাথে হাত মিলিয়েছে, জাস্ট লাইক বাংলাদেশি শাহবাগী নাস্তিক আওয়ামী লীগারদের মতো। অর্থ, সম্পদ, ক্ষমতা আর লোভ লালসা মিটানোর বিনিময়ে এরা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল। ইরানেও এমন নিমক হারাম বেইমান অনেক আছে। দুঃখের বিষয়, ইরানি ইন্টেলিজেন্স এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। একটি জাতির সবচেয়ে ক্রিটিক্যাল অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোটেকশন হচ্ছে দেশটির গোয়েন্দা কমিউনিটি, অর্থাৎ ইন্টেলিজেন্সিয়া। পশ্চিমা দুনিয়া সফল শুধু ইন্টেলিজেন্সিয়া দিয়ে। তাদের চেয়ে বহুগুণ শক্তিশালী পার্টি আছে, কিন্তু ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ওদের চেয়ে বর্তমান বিশ্বে পাওয়ারফুল আর কেউ নেই। আর এই অস্ত্র দিয়েই তারা বিশ্বের সকল সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টার্গেটেড দেশে স্থানীয় বিমান তৈরি করছে লোভ লালসাকে কাজে লাগিয়ে। এ কাজে হাজার বছরের অভিজ্ঞতা আছে ওদের। আর সেই বিদ্যা কাজে লাগিয়ে ইরানে কয়েক স্তরের হাজার হাজার বিমান তৈরি করেছে। ইরানি ইন্টেলিজেন্সের কোর পার্টে থাকা বেইমানেরা আলী খামেনির রিয়েল টাইম মুভমেন্ট ফাঁস করে দেয়। 28 ফেব্রুয়ারি সকালে আগ্রাসন শুরুর প্রথম দিকেই আলী খামেনির বাসভবন টার্গেট করা হয়। স্টিল, ক্রুজ মিসাইল এবং 30টির অধিক লং রেঞ্জ গাইডেড বোমা দিয়ে পুরো কম্পাউন্ডে হামলা চালায়। তখন ওনাকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু আমেরিকান স্যাটেলাইট এবং সার্ভেলেন্স এয়ারক্রাফট মুভমেন্ট শনাক্ত করে ফেলে আর ইনস্ট্যান্ট অ্যাটাক চালায়। মেইন হামলাটা হয় লং রেঞ্জ এয়ার লঞ্চ গাইডেড বোমা দিয়ে। ইসরায়েলি ফাইটার জেট জর্ডান এবং সিরিয়া হয়ে ইরাকের আকাশে প্রবেশ করে, সেখান থেকে বোমা লঞ্চ করে ফিরে যায়। শহীদ হন আলী হোসেন খামেনি। এই সময়ে প্রায় 80টির মতো ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট ইরানের রাডার সিস্টেমে একযোগে অ্যাটাক চালায়। অন্তত 20 মিনিটের জন্য তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেম কোলাপস করে। সত্যি বলতে কি, এই ক্ষতির সঠিক জবাব ইরান দিতে পারবে না। কারণ একটাই, তারা পরমাণু অস্ত্র করেনি। আজকে যদি পরমাণু অস্ত্র থাকতো, তাহলে শত্রুরা ইরানে কনভেনশনাল অ্যাটাকের বাইরে অন্য কিছু করার চিন্তাও করত না। জাস্ট লাইক উত্তর কোরিয়া, ওরা ইরানের থেকে দুর্বল, কিন্তু শুধুমাত্র নিউক্লিয়ার ওয়েপন থাকায় খুদ মার্কিনিরাও ভয়ে থাকে, বিকজ দে ক্যান রিচ মেইনল্যান্ড ইউএস। ইরানের অস্ত্র ভান্ডার মূলত আঞ্চলিক আক্রমণকে মাথায় রেখে তৈরি করা, আর এটাই ইরানের সবচেয়ে বড় ভুল। তেহরানের উচিত ছিল প্রথমে মার্কিনীদের ডিরেক্ট করার সক্ষমতা তৈরি করা, তারপর আঞ্চলিক অ্যাটাকের অস্ত্র মজুত করা। উত্তর কোরিয়া প্রথম চান্সেই নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে, তারপর আইসিবিএম প্রোগ্রাম লঞ্চ করে তারা। এখন নর্থ কোরিয়া তার সবচেয়ে শক্তিশালী শত্রুকে পাল্টা হিট করতে সক্ষম, আর এই সক্ষমতার জন্যই তাদেরকে আমেরিকা ঘাটায় না। পরমাণু শক্তির অভাব থাকায় ইরান এখন তেমন কিছু করতে পারবে না। একটা সার্টেন টাইম পর্যন্ত ইসরায়েলে হিট করবে। কাতার, বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, সৌদি এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করতে থাকবে। আর যদি রেঞ্জে থাকে, তাহলে বড়জোর একটি আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দিতে পারে, কিন্তু আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করতে পারবে না। সুযোগ থাকা সত্ত্বেও তারা আইসিবিএম বানায়নি।
পরমাণু অস্ত্র তৈরি করেনি। ভেবেছে ইবলিশের চেলা চামুন্ডাদের মিনিমাম ইথিক্স আছে, তারা সিভিলিয়ান লিডারদের উপর হামলা করবে না। এই ভাবনাই তাদের জন্য কাল হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ওয়েস্টার্ন ইকোনমিক ইন্টারেস্টে হিট করছে, বাট সেটাও বেশিক্ষণ টিকবে না। ওদিকে সিরিয়ায় বাশার আল আসাদকে সরানো হয়েছে ইরানের ডিরেক্ট এয়ার অ্যাটাকের আকাশপথ তৈরির জন্য। আসাদের পতনের পরই ইসরায়েল ইরানে ডিরেক্ট বিমান হামলার সুযোগ পেয়েছে। এর আগে কোনোদিন এই সুযোগ পায়নি তারা। ইরানি হামলায় আমেরিকা ও ইসরায়েলের আর্থিক ক্ষতি হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ ফিগারদের কিছু করতে পারবে না। সো ইরানের পক্ষ থেকে সত্যিকার কোনো পাল্টা হামলা আপাতত আশা না করাই উত্তম। মিডল ইস্টে প্রক্সি ওয়ার ছড়িয়ে পড়তে পারে। ইরানি প্রক্সিগুলো দুর্বল হয়ে গেলেও এখনও মারাত্মক ক্ষতি করতে সক্ষম। আরব দুনিয়ায় আমেরিকান অনেক স্বার্থ আছে। মার্কিন নাগরিক ও ব্যবসার উপর থেকে গুপ্ত করার সক্ষমতা আছে প্রক্সিগুলোর। ইরান চেষ্টা করবে ইরাকি এবং ইয়েমেনি মিলিশিয়া দিয়ে মার্কিন ইন্টারেস্টে হিট করার। ইরাকে এখনও মার্কিন বাহিনী আছে, এখানে হামলা চলছে। লোহিত সাগরে পশ্চিমা জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। আমেরিকা এবং ইসরায়েল চেষ্টা করবে যুদ্ধটা যেন ইরানে সীমাবদ্ধ থাকে। এজন্য তারা এমনকি মুসলিম বিশ্বের বেইমান, নিমক হারাম আর দালালদের ইউজ করবে। বাট ইরান চেষ্টা করবে যুদ্ধকে ছড়িয়ে দেয়ার। এতে করে প্রতিপক্ষ বাহিনী তাদের শক্তি একটি একক টার্গেটে ফোকাস রাখতে পারবে না। মার্কিন শক্তিও ছড়িয়ে দিলে তার পাওয়ার কমে আসবে। ইরান আপাতত এটাই করার চেষ্টা করছে। অনুগত মিলিশিয়া গ্রুপগুলোর মাধ্যমে নিরন্তর আক্রমণ করিয়ে মার্কিন সেনাদের ভাগাতে চাইছে। প্লাস মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়ে সামরিক উপস্থিতি কমিয়ে ফেলার চেষ্টায় আছে। এই যুদ্ধ দীর্ঘ সময় চলে মার্কিনীদের জন্য তা চূড়ান্ত শোচনীয় হবে। তাই ট্রাম্প অলরেডি ইঙ্গিত দিয়েছে যে সে এই যুদ্ধ দীর্ঘায়িত করতে ইচ্ছুক নয়। বাট বাস্তবতা বোঝা যাবে আগামী কয়েকদিনে। ইরান অন্তত টানা 1 মাস যুদ্ধের প্রিপারেশন নিয়েছে। বাট ফরেন সিচুয়েশনে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ টানা চালিয়ে যেতে পারবে না, কারণ প্রতিটি দেশে মুসলিমরা ক্ষেপে আছে। একবার যদি তা নিয়ন্ত্রণের বাইরে যায় তবে খেল খতম। মুসলিমরা তাদের পশ্চিমা পালা শাসকদের উৎখাত করতে শুরু করলে যুক্তরাষ্ট্রের রিয়েল পাওয়ার 50% ভ্যানিশ হয়ে যাবে। এটা আমেরিকা সহ্য করতে পারবে না, কারণ তখন তার গুন্ডাগিরি আটলান্টিক পর্যন্তই সীমাবদ্ধ হয়ে পড়বে। সুপার পাওয়ারগিরি খতম হয়ে যাবে। সো প্রক্সি ওয়ারে জড়াবে না তারা। প্রশ্ন হলো, খামেনি শাহাদাতের পর ইরান ভেঙে যাবে কিনা? নো, ইরান ভাঙবে না। জাতিগতভাবে তারা ঐক্যবদ্ধ। একমাত্র সংশয় ইস্ট অ্যান্ড ওয়েস্ট আজারবাইজান নিয়ে। এখানকার মানুষ জাতিগত আজেরিতুর। তারা তেহরান থেকে আলাদা হতে না চাইলেও কিছু দ্বিমত আছে, তবে তা বিচ্ছিন্ন হবার মতো নয়। যাই হোক, সার্বিক পর্যবেক্ষণ হলো সরকার ব্যবস্থা ধ্বংস করে দিয়ে ইরানকে লিবিয়া, সিরিয়া কিংবা এর চেয়েও বাজে রকমের রাশিয়ায় পরিণত করতে চাইছে ইসরায়েল। তাতে সফল হলে ইরান থ্রেট নিউট্রালাইজড। তবে এত সহজে তা বাস্তবায়ন সম্ভব না। এ হামলার পর ইরান যেন পুনরায় মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য আবারও যুদ্ধ হবে। কারণ একবারে ইরানকে ফিনিশ করার শক্তি কারণেই। সো ওয়ার ইজ নট ওভার ইয়েট। তবে আলটিমেটলি কি হবে তা আল্লাহই ভালো জানেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।